আহমদ মুসা উঠে দাঁড়াবার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ল বৃত্তের শেষ লোকটি। তার বাঁকানো দুপায়ের জোড়া গোড়ালি সূচালো হ্যামারের মতো বিরাট ওজন নিয়ে ছুটে এল আহমদ মুসার বুক লক্ষ্যে। শেষ ব্যবস্থা হিসেবে আহমদ মুসা দুই হাত জোড় করে লোকটির জোড়া গোড়ালিকে সর্বশক্তি দিয়ে উপরের দিকে পুশ করল। আকস্মিক এই প্রবল বাধায় লোকটির দেহ স্প্রিং মতো করে তার পেছনে পড়ে গেল। তার পা দুটি আহমদ মুসার পায়ের উপর পড়ল। অন্য লোকেরা তখন উঠে দাঁড়িয়ে আবার ঘিরে ফেলতে শুরু করেছে তাকে। আহমদ মুসা স্প্রিংয়ের মতো উঠে দাঁড়িয়ে লোকটির দুই পা ধরে ঘুরানো শুরু করল প্রচণ্ড বেগে। লোকগুলো যারা আহমদ মুসাকে ঘিরে ফেলছিল তারা বেকায়দায় পড়ে গেল, কিন্তু দেখা গেল শীঘ্রই তারা একসাথে হয়ে জোট বেঁধে দাঁড়াল। আহমদ মুসা তিল পরিমাণ সময়ও নষ্ট করল না। ঘূর্ণায়মান লোকটির দেহকে তীব্র বেগে ছুঁড়ে দিল জোট বেঁধে দাঁড়ানো ওদের উপর। ওদের 5টি দেহই পড়ে গেল মাটিতে। আহমদ মুসা লাফ দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়াল, চিৎকার করে বলল, কেউ মাটি থেকে ওঠার চেষ্টা করবে না। এতক্ষণে জেনেছ নিশ্চয় আমি যা করতে পারি না তা বলি না। আহমদ মুসা দেখতে পায়নি যখন সে ঘূর্ণায়মান দেহটাকে জোটবদ্ধ লোকদের দিকে ছুঁড়ে মারছিল। তখন বাড়ি থেকে একজন লোক বেরিয়ে হামাগুড়ি দিয়ে ছুটে আসছিল আহমদ মুসার দিকে। তার হাতে লোহার সলিড একটা বার। আহমদ মুসা যখন লাফ দিয়ে মাটিতে পড়ে যাওয়া লোকদের সামনে গিয়ে দাঁড়াল, সেই লোকটি তখন বিড়ালের মতো নিঃশব্দে এসে আহমদ মুসার পেছনে গিয়ে পৌঁছল। লোকটি ডান হাতের আয়রন বার 2 হাতে চেপে ধরল এবং আঘাত করল আহমদ মুসার মাথা লক্ষ্যে। শেষ মুহূর্তে আহমদ মুসা টের পেয়েছিল। সে তার মাথা সরিয়ে নেবার চেষ্টা করেছিল, কিন্তু পুরো সফল হল না। তার মাথার ডান পাঁজরে প্রচণ্ড আঘাত করল আয়রন বারটি। মাথার ডান পাঁজর ধসিয়ে ডান কান থেঁতলে দিয়ে আঘাতটা গিয়ে পড়ল ডান কাঁধে। টলে উঠল আহমদ মুসার দেহ। এরপরেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল তার দেহ মাটিতে। এরপর অন্য লোকরা মাটি থেকে উঠে দাঁড়াল। তারা পেছন থেকে আঘাতকারী লোকটিকে অভিনন্দন জানিয়ে বলল, ঠিক কাজ করেছ চ্যাং। লোকটি অত্যন্ত বিপজ্জনক। তাকে ঠিক এভাবে শিক্ষা দেবার প্রয়োজন ছিল, না মেরে ফেলে ভালো করেছ। একে লর্ডের কাছে হাজির করলে তিনি খুব খুশি হবেন। এর পরিচয় জানার পর এর জীবনের সমাপ্তি আসবে। তার কথা শেষ হতেই বাড়ির পশ্চিম সীমানার দিক থেকে একজন এসে লাফিয়ে পড়ল। তার উড়ন্ত দেহ এসে পড়ল ওই লোকদের মধ্যে। স্পোর্টস ড্রেস পরা তার মুখ ঢাকা ছিল মুখোশে। চিৎকার করে বলল সে, তোমরা উডড্যাংয়ের মার্শাল আর্টের পবিত্র নীতি লঙ্ঘন করেছ, শাস্তি তোমাদের প্রাপ্য। বলেই সে চরকের মতো ঘুরে নির্মমভাবে 2 হাত 2 পা চালাল লোকদের উপর। তার 2 হাতে 1.5-2 ফুট লম্বা 2টি লোহার চেন। মুহূর্তের মধ্যে যেন প্রবল এক ঝড় বয়ে গেল। লোকদের রক্তাক্ত দেহ মাটিতে লুটোপুটি খেল। উড়ে আসা সে ছিল একজন মেয়ে। তার মেয়েলি কণ্ঠ থেকে এটা বুঝা গেল। মেয়েটি এগোলো পড়ে থাকা সংজ্ঞাহীন আহমদ মুসার দিকে। পাজাকোলা করে তুলে নিল আহমদ মুসাকে। এগিয়ে গেল কাছেই দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। গাড়িতে আহমদ মুসাকে তুলল। নিজে গিয়ে বসল ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট নিল। গাড়িটি চলল বাড়ি থেকে বেরোবার জন্যে গেটের দিকে। মুখোশ পরা মেয়েটির চলাফেরা, অ্যাকশন সবই একজন চৌকস সৈনিকের মতো। শক্তি ও শৌর্য যেন ঠিকরে পড়ছে তার দেহ থেকে। গেট থেকে বের হয়ে টার্ন নেবার সময় মুখোশধারী মেয়েটি পেছন ফিরে আহমদ মুসাকে দেখল। তার মুখটি মুখোশে ঢাকা ছিল বলে তার মুখের ভাব দেখা গেল না। 2 হাতে ঠেস দিয়ে বিছানায় উঠে বসতে চেষ্টা করল আহমদ মুসা। পারল না। মাথাটা দারুণ ভারী। আঘাত তার কথা মনে পড়ল আহমদ মুসার। মনে হয়েছিল মাথায় পাঁজরটা যেন ধসে গেল। মাথাটা ওইটুকু সরিয়ে নিতে না পারলে চৌচির হয়ে যেত তার মাথা। আঘাতের পর কি ঘটেছে সে জানে না। যখন তার জ্ঞান ফিরল তখন সে এই বিছানায়। দুগ্ধ সফেন শয্যা, পরিচ্ছন্ন পরিপাটি ঘর। আহমদ মুসার মনে হয়েছিল কোনো ভালো হাসপাতালের কক্ষ এটা। পরে তার এ ভুল ভেঙে যায়। সংজ্ঞা ফিরে পাওয়ার পর এদিক ওদিক চাইতে গিয়ে দেখতে পেল তার বেডের পাশে চেয়ারে বসে বেডে মাথা রেখে ঘুমুচ্ছে একটা মেয়ে। তার হাতে ধরা তখনও একটা বই। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে নিশ্চয়। সংজ্ঞাহীন আহমদ মুসার অ্যাটেন্ডেন্টের দায়িত্ব পালন করছে কি মেয়েটা? মনে প্রশ্ন জাগে আহমদ মুসার। মেয়েটার হাতে বইটা দেখে অনেকটা অবাক হল। একজন সংজ্ঞাহীনের পাশে বসে মানুষের ইতিহাস পড়ছে মেয়েটা। একটা অস্থির সময়ে তো এমন ভারী বই মানুষ পড়ে না। মেয়েটা বেকায়দা অবস্থায় ঘুমে ঢলে পড়েছিল বিছানায়। বিছানায় উপুর হয়ে পড়লেও মুখটা ডান পাশে ঘুরানো অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় তার মুখ বাম পাশে ফেরাল মেয়েটি। মুখ দেখে চমকে উঠল আহমদ মুসা।
এত বিমানে দেখা সেই মেয়ে। কথাও হয়েছিল তার সাথে। অনেকের মধ্যে তাকে স্বতন্ত্র মনে হয়েছিল। সে এখানে? সে তাকে পেল কি করে? পেছন থেকে মারাত্মক আঘাত পাওয়ার পর সে ওখানেই সংজ্ঞা হারিয়ে ফেলে। সে তো ওদের হাতে, মানে শত্রুর কবলে থাকার কথা। মেয়েটা কি শত্রুপক্ষের? না, তা হবে কি করে? বিমানে তাকে তো উল্টো পরিচয়ই সে দেখেছে। তাছাড়া সে শত্রুপক্ষের হলে এমন সুন্দর অবস্থায়, এত সুন্দর পরিবেশে তার থাকার কথা নয়। ডান কাত হয়ে আবার ঠিকঠাকভাবে শুয়ে পড়ল আহমদ মুসা। ক্লান্তিতে চোখ বুঝল। আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাকে শত্রুর হাত দিয়ে বাঁচিয়েছেন। কিন্তু কিভাবে তা ঘটল? একসময় ঘুমিয়ে পড়ল আহমদ মুসা। কোনো বৌদ্ধ প্যাগোরা থেকে রাত্রি চতুর্থ প্রহরের ঘণ্টা বাজল, অনেকটাই যেন ক্লান্ত সুরে। রাতের নিশ্চিম নীরবতার মধ্যে সে ক্লান্ত সুরটাই জেগে উঠা জীবনের গানের মতো শোনাল। ঘুম থেকে জেগে উঠল মেয়েটি। চোখ মেলে চেয়েই ধড়মড় করে উঠে পড়ল মেয়েটি। একবার আহমদ মুসার দিকে তাকিয়ে আবার তাকাল মনিটরের স্ক্রিনের দিকে। মনিটরে আহমদ মুসার ব্লাড প্রেশার, হার্টবিট ইত্যাদির সার্বক্ষণিক ডিসপ্লে উঠছে। ডিসপ্লের উপর নজর পড়তেই মেয়েটির মুখে বিস্ময় ও আনন্দের আলো ফুটে উঠল। আহমদ মুসার ব্লাড প্রেশার ও হার্টবিট স্বাভাবিক এবং তার সেন্স লেভেল বিস্ময়করভাবে পজিটিভ। মেয়েটি আবার তাকাল আহমদ মুসার দিকে। সেন্স লেভেল পজিটিভ হল কি করে? ডাক্তার ম্যাডাম গতকাল থেকেই বলছেন আঘাতটা মারাত্মক। কমপক্ষে ৭২ ঘণ্টা না গেলে তার সংজ্ঞা ফেরা সম্পর্কে কিছুই বলা যাবে না। তাহলে ২৪ ঘণ্টার আগেই সেন্স লেভেল পজিটিভ হয় কি করে? তাছাড়া সেন্স লেভেল পজিটিভ হলে তার জ্ঞান ফিরে আসেনি কেন? মেয়েটি তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল বের করে কল করল ডাক্তারকে। ডাক্তার, ম্যাডাম মিং হুয়া। মেয়েটি জানাল আহমদ মুসার অবস্থার কথা। আমি এখনই আসছি ম্যাডাম লুজি। ওপার থেকে বলল ডাক্তার মিং হুয়া। প্লিজ আসুন তাড়াতাড়ি, আমার ভয় করছে, প্লিজ আসুন, বলল লুজি। ভয় নেই, দরকার হলে তাকে হাসপাতালে শিফট করব আজই, ডাক্তার মিং হুয়া বলল। না ডাক্তার ম্যাডাম, ওকে হাসপাতালে নিতে চাই না, আবার সে আক্রান্ত হতে পারে, বলল লুঝি। কি বলছেন ম্যাডাম লুঝি? আপনি নাকিন শিং হুয়াংয়ের মেয়ে, তার উপর আপনি চীনের 4টি মার্শাল আর্টের 4টি ব্ল্যাক বেল্টধারী। আপনাকেই তো সবাই ভয় পাবার কথা, আপনি কাকে ভয় করবেন? কিন শিং হুয়াং চীনা কমিউনিস্ট পার্টির একজন প্রভাবশালী নেতা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। চীনা ইতিহাস, বিশেষ করে প্রাচীন চীনা ইতিহাস বিভাগের তিনি প্রধান। মনে করা হয় তিনি চীনের প্রথম লেজেন্ডারি ডেমিগড অধিপতি কিন শিং হুয়াংয়ের বংশধর। তার নামেই তার নাম। ইনি লুজির পিতা। জিবেরা শহরের এই বাড়িটা কিন শিং হুয়াং পরিবারের আদি বাড়ি। খামার বাড়ি হিসাবে বাড়িটা এখন ব্যবহৃত হয়। শীতকালের বেশিরভাগ সময় হুয়াং পরিবার এখানেই কাটান। মিস্টার হুয়াং এই শানডং প্রদেশেরই একজন রাজনৈতিক প্রতিনিধি। সমস্যা আছে ডাক্তার ম্যাডাম, রাস্তায় তিনি আক্রান্ত হয়েছিলেন। একে মেরে ফেলাই তাদের টার্গেট ছিল বলে আমার মনে হয়েছে। আবার তিনি আক্রান্ত হতে পারেন, বলল লুজি নামের মেয়েটি। ইচ্ছা করেই কিছু কথা চেপে যায় লুজি। আহমদ মুসা বিমান হাইজ্যাক ঠেকিয়েছিলেন, ডাক্তার ডাকে রক্ষা করেছিলেন, এসব কথা লুজি ডাক্তার মিং হুয়াকে বলল না। ঠিক আছে, আমি আসছি ম্যাডাম লুজি, চিন্তা নেই। আপনি যে খবর দিলেন তাতে হাসপাতালে নেবার প্রয়োজন নাও হতে পারে, ডাক্তার মিং হুয়া বলল। ধন্যবাদ, আসুন ম্যাডাম, বলল লুজি। মিনিট 10 মধ্যেই ডাক্তার এসে পৌঁছল লুজির বাড়িতে। বিশাল বাড়ি। একমাত্র লুজি ও তার সেক্রেটারি চাও ঝিং ছাড়া বাড়ির সদস্যদের কেউ এখন নেই বাড়িতে। গৃহকর্মীরাই বাড়ির তত্ত্বাবধান করে সবসময়। তার বিশাল বাড়ির এক প্রান্তের একটা অংশ এককভাবে লুজির। তার পিতা, মাতা ও লুজির প্রাইভেট স্টাফ ছাড়া এ অংশে প্রবেশের কারো অনুমতি নেই। সবার চোখের আড়ালে লুজি আহমদ মুসাকে এখানেই নিয়ে এসেছে। লুজি জাপান থেকে বেজিং ফিরেছে গতকাল। যাবার কথা ছিল বেজিংয়ে, কিন্তু জিবেরায় যুব কমিউনিস্ট আন্দোলনের একটি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে কয়েকদিনের মধ্যে জিবেরাতে থেকে গেছে লুজি। লুজি নিয়ে এল ডাক্তারকে আহমদ মুসার কাছে। ডাক্তার মিং হুয়া লুজিকে ধন্যবাদ দিয়ে আহমদ মুসাকে পরীক্ষা করতে লেগে গেল। লুজি ঘর থেকে বেরিয়ে গেল। ডাকল প্রাইভেট সেক্রেটারি চাওঝিংকে। বলল, ওষুধ আনতে একটু বেশি যেন দেরি হল চাওঝিং। হ্যাঁ ম্যাডাম, দোকানের সেলস সেকশনটা ব্যস্ত ছিল, কয়েকজন দোকানে গিয়েছিল, তারা সেলস রেকর্ড দেখছিল, তাই একটু অপেক্ষা করছিলাম, চাওঝিং বলল। কয়েকজন মানে বাইরের কেউ দোকানের রেকর্ড দেখছিল? কেন? বলল লুজি।
ওরা চলে গেলে আমি ওষুধটা নিয়েছিলাম। দোকানিরাই বলছিল যে ব্যান্ডেজ ম্যাটেরিয়াল কেউ এখান থেকে কিনেছে কিনা। এটা দিয়ে ওরা কি করবে বুঝলাম না, চাওচিং বলল। ভ্রু কুঞ্চিত হল লুজির। মনে মনে বলল, সর্বনাশ, আহমদ নামের এই লোকটিকেই ওরা নিশ্চয় খোঁজ করছে। সাংঘাতিক লোক তো ওরা। মিস্টার আহমদকে ধরার জন্য ওরা সর্বাত্মক চেষ্টা করছে। উদ্বেগ ফুটে উঠল লুঝির চোখে মুখে। বলল, ব্যান্ডেজ ম্যাটেরিয়ালস, ওষুধ তো তুমি ওখান থেকেই কিনেছিলে। ওরা সে রেকর্ড দেখেছে নিশ্চয়? না ম্যাডাম, তাড়াহুড়া করে সেসব নিয়ে এসেছিলাম। তখন ওরা মেমো দেয়নি, লিখতে পারেনি, তাই ওসবের কোনো রেকর্ড ওদের কাছে ছিল না, চাওচিং বলল। ওকে ছিং বলে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে লুঝি বলল, দেখি ওদিকে ডাক্তারের কাজ কতটা হল। লুঝি গিয়ে দাঁড়াল ডাক্তার মিং হোয়ার পাশে। আহমদ মুসাকে পরীক্ষা করা হয়ে গিয়েছিল। পরীক্ষার যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে উঠে দাঁড়িয়েছিল। লুঝি পাশে এসে দাঁড়ালে ডাক্তার মিং হুয়া তার দিকে ফিরে বলল, সুখবর ম্যাডাম লুজি, আপনার অতিথি জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি ঘুমিয়ে আছেন এখন। জ্ঞান ফিরে পেয়েছেন? থ্যাঙ্কস গড, বলল লুজি। আমি অবাক হয়েছি ম্যাডাম লুজি। কোনো প্যাশেন্টের অবস্থা নিয়ে এমন অবাক কখনো হয়নি আমি। ডাক্তার মিংহুয়াকে কথা শেষ করতে না দিয়ে লুজি বলে উঠল, কি ঘটেছে এমন ডাক্তার ম্যাডাম? আমি বলেছিলাম না ৭২ ঘণ্টা পর বলা যাবে আপনার অতিথির জ্ঞান কখন ফিরবে। তার মাথার আঘাত এতটাই মারাত্মক ছিল যে বড় ধরনের অপারেশন ছাড়া তার জ্ঞান ফেরা অসম্ভব। সেই কারণেই তাকে হাসপাতালে নেয়ার কথা বলেছিলাম। মনে করেছিলাম এখন দেখার পর করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেব। কিন্তু আশ্চর্য, বিস্ময়করভাবে সে রিকভার করেছে। তার সংজ্ঞা ফিরে এসেছে, ডাক্তার মিং হুয়া বলল। লুঝির চোখে মুখে বিস্ময়। বলল, এমন কি সম্ভব? কিভাবে সম্ভব হল? ম্যাডাম লুঝি, আপনার অতিথির ব্লাড প্রেশার, পালস থেকে শুরু করে তার সমগ্র স্নায়ু সিস্টেমের রেসপন্স একদম সুস্থ। এত বড় আঘাতের কোনো চিহ্ন এসবের কোথাও নেই। এর অর্থ তার মন একেবারে স্থির, একেবারে শান্ত। আঘাতজনিত কোনো টেনশন তার মনে নেই। মনের এই বিস্ময়কর শক্তি আমি মনে করি তার আঘাতের অসুস্থতাকে দ্রুত নিরাময় করেছে, ডাক্তার মিং হুয়া বলল। এমন আঘাতের পর কারো এই স্থিরতা, টেনশনহীনতা কি সম্ভব, বিশেষ করে অবচেতন অবস্থায়? বলল লুঝি, তার চোখে মুখে বিস্ময়। সাধারণভাবে এটা সম্ভব নয়। সর্ব অবস্থায় কিন্তু অবচেতন মন ক্রিয়াশীল। চেতন মন অবচেতন মনের উপর ক্রিয়া করে, আবার অবচেতন মন চেতন মনকে প্রভাবিত করে। কিছু মানুষ আছে যাদের নিয়ন্ত্রণ থাকে মনের উপর। তাদের চেতন মনের মতো তাদের অবচেতন মনও ক্রিয়াশীল থাকতে পারে, ডাক্তার মিং হুয়া বলল। কিভাবে এটা সম্ভব? বলল লুঝি। এই বিষয়টা আমি জানি না ম্যাডাম লুঝি, আমি ডাক্তার। এ প্রশ্নের জবাব খোঁজা দার্শনিকদের কাজ, ডাক্তার মিং হুয়া বলল। ডাক্তার মিং হুয়া একটু সরে গিয়ে সোফায় বসে যন্ত্রপাতি ব্যাগে তুলতে লাগল, আর লুঝি সরে গেল আহমদ মুসার কাছে। বলল ডাক্তার মিং হুয়াকে লক্ষ্য করে, তাহলে ম্যাডাম স্বীকার করতে হবে আমার এই অতিথি সাধারণ মানুষের মধ্যে পড়েন না, তাই তো মনে হচ্ছে? আরেকটা কথা ম্যাডাম লুঝি, আমি আপনার অতিথিকে পরীক্ষা করতে গিয়ে দেখেছি তার শরীর ভর্তি, বলা যায় সারা শরীরেই আঘাতের চিহ্ন, অধিকাংশই গুলি লাগার দাগ। এমনটাও খুব বিরল, ডাক্তার মিং হুয়া বলল। বিস্ময় নামল লুজির চোখে মুখে। বলল, একজন বড় যোদ্ধা কিংবা দুর্ধর্ষ কোনো গোয়েন্দা বা একজন ক্রিমিনালের ক্ষেত্রে এমনটা হওয়া স্বাভাবিক, তাই না ডাক্তার ম্যাডাম? বলল লুজি। বড় যোদ্ধা, দুর্ধর্ষ গোয়েন্দা কিনা জানি না, তবে ক্রিমিনাল নয়। মেডিকেল সায়েন্সে এ নিয়ে কথা আছে, সে থেকে আমি এ কথাটা বললাম। লুজি খুশি হল ডাক্তার মিং হুয়ার কথায়। তারও মন এমনটাই চাচ্ছে। বিমান হাইজ্যাক ব্যর্থ করে দেবার ঘটনায় লুজি তার প্রতি মুগ্ধ। তার মাতৃভূমি চীন মার্শাল আর্টের দেশ, ফাইটারদের ও বীরদের দেশ ৪,০০০ বছর থেকে। ক্ষিপ্রতা, দুর্ধর্ষতার অনেক ঘটনা সে দেখেছে, জেনেছে। কিন্তু হাইজ্যাকারদের বন্দুক দিয়ে ওদেরই ৪ জনকে চোখের পলকে হত্যা করার মতো ফিল্মি ঘটনা বাস্তবে সে কখনো দেখেনি। এমন ঘটনার জন্যে অসীম সাহসী, লক্ষ্য অর্জনে বেপরোয়া, নিপুণ লক্ষ্যভেদী ও মৃত্যু ভয়হীন হওয়া এবং যে কোনো পরিস্থিতিতে মানুষের স্বার্থে সব ধরনের ঝুঁকি নেয়ার মতো বিরল গুণ থাকা প্রয়োজন।
এমন গুণ তার অতিথি আহমদের আছে। আহত হওয়ার এত দাগ তার শরীরে? তার মতো স্বচ্ছ, সুন্দর, একহারা গোবেচারা ভদ্রলোকের সাথে এ বিষয়টা ফিট করে না। কে উনি আসলে? ডাক্তার মিংহুয়ার কথার আর কোনো জবাব না দিয়ে তোলপাড় করা মন নিয়ে লুঝি আর একটু সরে গিয়ে আহমদ মুসার কোমর পর্যন্ত নেমে আসা কম্বল টেনে বুক পর্যন্ত তুলে দিল। আহমদ মুসা নড়ে উঠল। পাশ ফিরতে গিয়ে করে উঠল যন্ত্রণায়। চোখ খুলে গেল তার। চোখ গিয়ে পড়ল লুজির উপর। ভ্রু কুঁচকে গেল আহমদ মুসার। ঠিকই তো, প্লেনে দেখা সেই মেয়েটিই তো এই মেয়েটিই কি তাকে উদ্ধার করেছে ওই হিংস্র কিডন্যাপারদের হাত থেকে? কিভাবে? আঘাতের পর সে তো সংজ্ঞা হারিয়ে ফেলেছিল। তাকে ওরাই তো নিয়ে যাবার কথা। একই মিস, আপনি... কথা সম্পূর্ণ না করেই থেমে গেল আহমদ মুসা। লুজি, আমি লুজি, বলল লুজি। লুচি? লুচি তো চীনের খুব ট্রেডিশনাল নাম, আহমদ মুসা বলল। কিভাবে ট্রেডিশনাল হল? বলল লুচি। কেন, চীনের হান সম্রাট হুইদায়ের স্ত্রী লু হুর জন্মকালীন নাম এটা, আহমদ মুসা বলল। আপনি চীনের এতটুকু অতীতকে জানবেন তাতে আমি বিস্মিত হচ্ছি না, কারণ এ পর্যন্ত 2 ঘটনায় আপনাকে যতটুকু জেনেছি তাতে চীনের ইতিহাসের এতটুকু বিষয় আপনি অবশ্যই জানবেন। ধন্যবাদ। আপনি এখন কেমন আছেন? বলল লুঝি। আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ আপনাদের, আহমদ মুসা বলল। একটু দূরেই সোফায় বসেছিল ডাক্তার মিংহুয়া। আহমদ মুসাকে জেগে উঠতে দেখে সেও উঠে এসে আহমদ মুসার পাশে দাঁড়িয়েছিল। আহমদ মুসা থামতেই ডাক্তার মিংহুয়া বলল, আপনি মুসলিম? ঈশ্বরের প্রশংসার জন্যে তারা এই আরবি শব্দগুলো উচ্চারণ করে। আমি ভুল না বুঝলে মনে হচ্ছে নিশ্চয় আপনি আমার ডাক্তার। ধন্যবাদ আপনাকে। বিস্মিত হচ্ছি, আপনি কি করে আরবি শব্দগুলো জানেন? বলল আহমদ মুসা। জানব না কেন? ইসলাম তো চীনের অন্যতম প্রভাবশালী ধর্ম। মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য। ম্লান হাসল আহমদ মুসা। বলল, সবাই কিন্তু এমনটা ভাবে না, অনেকে। তার ভাবনাটা বোধহয় প্রকাশও করতে চায় না। হ্যাঁ, তবে সেটা আলোচনার ভিন্ন চ্যাপ্টার। আপনাকে ধন্যবাদ আপনার বিস্ময়কর রিকভারির জন্যে, বলল ডাক্তার মিংহুয়া। ধন্যবাদ আপনাদের দেবার কথা ম্যাডাম, আহমদ মুসা বলল। কেউ যদি 1 মাসের সুস্থতা একদিনেই পেয়ে যায় তাহলে তার মধ্যে ডাক্তারের কৃতিত্ব থাকে না। বলতে হবে সেক্ষেত্রে প্যাশেন্টের প্রাকৃতিক প্রতিরোধ শক্তি প্রশংসার পাত্র, বলল ডাক্তার মিংহুয়া। একটু থেমেই ডাক্তার মিংহুয়া আবার বলল, আপনার মাথায় ভারী ও ভোঁতা কোনো কিছুর আঘাত পড়েছিল। এসব আঘাত মারাত্মক হয় আশপাশটাকেও আহত করার কারণে। আপনাকে বেশ সময় রেস্টে থাকতে হবে। কিসের আঘাত পেয়েছিলেন আপনি? মনে হয়েছিল ভারী আয়রন রড জাতীয় কিছু একটার, বলল আহমদ মুসা। ইস, কি যে অবস্থায় আমরা পড়লাম। আজকের কাগজে দেখলাম পাশেই একটা বাড়ি থেকে ক্ষত বিক্ষত 7টি মৃতদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা ওরা সবাই কোনো মার্শাল আর্ট গ্রুপের সদস্য, ডাক্তার মিংহুয়া বলল। আজকের কাগজের খবর? আজকের কাগজেই তো আমার দেখা হয়নি, বলল লুঝি। বলেই ঘর থেকে দ্রুত বাইরে গিয়ে সেক্রেটারি চাওঝিংকে আজকের খবরের কাগজ দিতে বলল। লুঝি আবার ঘরে প্রবেশ করল। ডাক্তার মিং উঠে দাঁড়াল, বলল, ম্যাডাম লুঝি, কিছু ওষুধ আমি লিখে দিয়েছি, ওগুলোও খাওয়াতে শুরু করুন। আগের কিছু ওষুধ বাদ দিয়েছি, আমি চলছি। ধন্যবাদ ম্যাডাম ডক্টর, আমি আপনার সাথে যোগাযোগ রাখব, লুঝি বলল। ডাক্তার মিংহুয়া চলতে শুরু করেছে। লুঝি হঠাৎ কিছু মনে পড়ার মতো ব্যস্ত হয়ে বলল, ডাক্তার, ম্যাডাম, একটা বিষয়। ডাক্তার মিংহুয়া থমকে ঘুরে দাঁড়িয়ে বলল, কি ম্যাডাম লুঝি? তার চোখে কৌতূহল। একটা কথা ডাক্তার ম্যাডাম, কিছু লোক এমনকি ওষুধের দোকানে গিয়ে একজন আহত লোকের খোঁজ করছে। আপনার ক্লিনিকে কি তেমন কেউ গিয়েছিল? ডাক্তার মিংহুয়ার চোখে মুখে মুহূর্তের জন্য একটা বিব্রত ভাব দেখা গেল। সঙ্গে সঙ্গেই তার কাছ থেকে উত্তর এল না। আমাকে বিপদে ফেললেন ম্যাডাম লুঝি। বিপদ হল আমি মিথ্যা কথা বলি না। একটু থামল ডাক্তার মিংহুয়া, থেমেই আবার বলে উঠল, হ্যাঁ, এরকম কয়েকজন আমার ক্লিনিকে এসেছিল। আপনাকে এ কথাটা জানালাম একটা শর্তে। কি শর্ত? জিজ্ঞাসা লুঝির। এ কথাটা আর কাউকে বলবেন না, কারণ তারা বলতে করা নিষেধ করে গেছে।
ডাক্তার মিংহুয়া বলল। বলবো না ডাক্তার ম্যাডাম, কিন্তু আরেকটা প্রশ্ন, ওদের কেউ কি আপনার চেনা, কিংবা ওরা কি পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগের লোক? বলল লুঝি। চেনা নয়, ওরা পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগের কেউ বলে মনে হয় না। তবে তবে বলে থেমে গেল ডাক্তার মিংহুয়া। তবে কি ডাক্তার ম্যাডাম? বলল লুঝি। ওরা ওখানে থাকতেই ওদের কাছে একটা টেলিফোন আসে। টেলিফোনে তাদের একজন বলে, কালো পোশাকে আবৃত মুখোশ পরা মাত্র একজনই এই হত্যাকাণ্ড ঘটায়। পরে ওরা আমাকে বলেছিল, পুলিশরা পর্যন্ত ভীষণ উদ্বিগ্ন। জিবেরার পুলিশ প্রধান নিজে এই টেলিফোন করেছিল। এ ঘটনা থেকেই আমি বুঝেছি ওরা পুলিশের লোক নয়, ডাক্তার মিংহুয়া বলল। ধন্যবাদ ডাক্তার ম্যাডাম, অনেক ধন্যবাদ, বলল লুঝি। ওয়েলকাম বলে ঘুরে দাঁড়াতে গিয়েও আবার থমকে দাঁড়াল। বলল, প্রয়োজন নেই, তবু বলি ম্যাডাম লুঝি, আপনার আহত মেহমান নিয়ে আপনার সাবধান হওয়া দরকার। আপনার চেষ্টায় উনি বেঁচে গেছেন, ওকে নিরাপদ রাখাও আপনার দায়িত্ব। অনেক ধন্যবাদ ডাক্তার ম্যাডাম, আপনি ঠিক বলেছেন, বলল লুঝি। ওয়েলকাম, আসছি আমি, বলে ঘর থেকে বেরিয়ে গেল ডাক্তার মিংহুয়া। লুঝি ডাক্তার মিংহুয়ার সাথে বাইরে গেল। একটু পরেই ফিরে এল। লুঝিও ডাক্তার মিংহুয়ার মধ্যকার কথা শুনছিল আহমদ মুসা। সংবাদপত্রে প্রকাশিত 7 জন নিহত হবার খবর ডাক্তার মিংহুয়ার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে আহমদ মুসার মনে হয়েছিল, ওই 7 জন অবশ্যই কিডন্যাপার দলের, এবং ওরাই তাকে কিডন্যাপ বা হত্যা করতে চেয়েছিল। ওদেরই একজনের আঘাতে সে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। কিন্তু ওই 7 জনকে হত্যা করে কে বা কারা তাকে উদ্ধার করেছিল? ডাক্তার মিংয়ের কথায় আরও জানা গেল, কালো পোশাক ও মুখোশে আবৃত মাত্র একজন 7 জনকে হত্যা করে তাকে উদ্ধার করেছে। কে সে? লুঝি হতে পারে কি? আর পুলিশ প্রধান? কিডন্যাপারদের পক্ষে ওদের হত্যাকারীর সন্ধানে তৎপর হয়েছে কেন? হতে পারে পুলিশ কিডন্যাপারদের পরিচয় জানে না। লুঝি ঘরে ঢুকে আহমদ মুসার দিকে এগোল। আহমদ মুসা মাথাটা একটু ঘুরিয়ে নেবার চেষ্টা করে বলল, ম্যাডাম লুঝি, আপনিই তো মৃত্যু অথবা বন্দী হওয়া থেকে উদ্ধার করেছেন আমাকে। আহমদ মুসার হঠাৎ এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়ল লুঝি। একটু পরেই হেসে উঠল, বলল, আপনার মতো লোক এটা ধরে নেবেন তা আমি জানি, কিন্তু বলুন তো, আপনি এখানে এই গুন্ডাদের হাতে পড়লেন কি করে? এরা গুন্ডা নয়, এরা বড় মাপের কোনো গোপন দল। এরাই তো প্লেন হাইজ্যাক করেছিল এবং ডাক্তার ডাকে কিডন্যাপ করতে চেয়েছিল। ভ্রু কুঞ্চিত হল লুঝির, তার চোখে মুখে বিস্ময়। বলল, ওরাই কি আপনাকে তাড়া করে এখানে এনেছিল? ওদের সাথে কোথায় দেখা হলো আপনার? আপনি তো বিমানবন্দরে ডাক্তার ডার সাথে পুলিশ ও বিমান কর্তৃপক্ষের মেহমান হয়েছিলেন। অনেক কথা, তার আগে শুনুন, ডাক্তার ডা বিমানবন্দর থেকে আবার কিডন্যাপ হয়েছেন। আমি কিডন্যাপারদের গাড়ির পিছু নিয়ে এখানে এসেছিলাম এবং ওদের ফাঁদে পড়েছিলাম, বলল আহমদ মুসা। বিস্ময়ে চোখ ছানা পড়ার মতো হয়ে গেল লুঝির। সে অনেকটা যন্ত্রের মতো আহমদ মুসার বেডের এক প্রান্তে গিয়ে বসল। বলল, আমি বিশ্বাস করতে পারছি না, এই অবিশ্বাস্য ব্যাপার কিভাবে ঘটল? উনি বিমানবন্দর থেকে আবার কিডন্যাপ হতে পারেন কি করে? আহমদ মুসা ডাক্তার ডার সাথে নিরাপত্তারক্ষীর পাহারায় পার্কিং লটে এসে গাড়িতে উঠার আগে কিভাবে সে নিরাপত্তারক্ষীর পোশাক পরা 4 জন সন্ত্রাসীকে হত্যা করে, গুলি চলার সময় কিভাবে নিরাপত্তারক্ষীর পোশাক পরা কয়েকজন ডাক্তারকে ওদের গাড়িতে তুলে নিয়ে পালায়, কিভাবে আহমদ মুসা ওদের পিছনে, কিভাবে বিমানবন্দরে থাকা সেনা অফিসারের পোশাক পরা বড় অফিসার ফাঁদে ফেলার জন্য আহমদ মুসাকে কিডন্যাপারদের পেছনে জিবেরা শহরের দিকে ঠেলে দেয়, সব কথা সংক্ষেপে জানিয়ে বলল, আমার মনে হয় এরা খুবই শক্তিশালী বিশাল একটা দল, যাদের লোক পুলিশ ও সেনাবাহিনীতেও আছে। লুঝির চোখমুখের বিস্ময় উদ্বেগে পরিণত হয়েছিল। শুকিয়ে গিয়েছিল তার মুখ। বলল, আমারও তাই মনে হচ্ছে মিস্টার আহমদ। আমি বুঝতে পারছি না, নিরীহ একজন প্রত্নতাত্ত্বিক ওদের এত বড় শত্রুতে পরিণত হল কেন? যে বাড়িতে ওরা আপনার ওপর চড়াও হয়েছিল, সে বাড়িতেই কি ডাক্তার ডা তখন ছিলেন? আমি তাই মনে করে ঢুকেছিলাম, তবে এখন আমার মনে হচ্ছে উনি ওখানে ছিলেন না, কারণ ফাঁদের জায়গায় অত বড় শিকারকে রাখা স্বাভাবিক নয়। ফাঁদ পাতা তো সবসময় সফল হয় না, বলল আহমদ মুসা। ফাঁদ তো আপনি কেটেই ফেলেছিলেন। পেছন থেকে আঘাতের মতো অন্যায় কাজ লোকটি না করলে আপনাকে হারানো ওদের আর সাধ্য ছিল না,
লুজি বলল। আপনি এসব কি করে জানলেন? আপনি কি শুরু থেকে ঘটনাটা দেখছিলেন? বলল আহমদ মুসা, তার চোখে বিস্ময়। হ্যাঁ, আমি বাড়ির ছাদ থেকে সব দেখছিলাম। যখন দেখলাম ওরা যুদ্ধের নিয়ম সম্পূর্ণ ভঙ্গ করে আপনাকে আঘাত করেছে, তখন আমি প্রতিশোধ নিতে গিয়েছিলাম। মারি ওরিপারি যে কৌশল, এটা যুদ্ধের একটা নিয়ম। ওদের অন্যায় কি দেখলেন আপনি? বলল আহমদ মুসা। ওরা সবাই ছিল চীনা। ওরা নিখুঁত মার্শাল আর্টেই লড়াই করছিল। হেরে গিয়ে ওরা মার্শাল আর্টের নীতি ভঙ্গ করে আপনাকে পেছন থেকে আঘাত করে। চীনা মার্শাল আর্টই বলে এর প্রতিশোধ নিতে, লুজি বলল। আপনি কি মার্শাল আর্টের ছাত্র? অবশ্য আপনার দেহের গঠন তাই বলে। বিমানে আপনাকে দেখেও আমার এটাই মনে হয়েছিল, বলল আহমদ মুসা। আপনিও তো মার্শাল আর্টের ছাত্র। দেখলাম নিখুঁত মার্শাল আর্টে আপনি ওদের সাথে লড়াই করেছিলেন, লুচি বলল। আহমদ মুসা বলল, না, মার্শাল আর্টের ছাত্র আমি নই। পড়াশোনা করে মার্শাল আর্ট সম্পর্কে আমি জেনেছি। তাহলে তো আপনি আরও সাংঘাতিক। মার্শাল আর্টের ছাত্র আপনি নন, মার্শাল আর্টের মাস্টার আপনি। 6 জনের আক্রমণ আপনি একা ঠেকিয়ে গেছেন ধীরস্থিরভাবে। যেটুকু আপনি মেরেছেন সেটা আত্মরক্ষার জন্যে। এতেই ওরা কুপোকাত। আপনার লড়াইটা এখন আমার কাছে বিস্ময়। মার্শাল আর্টের 4টি ধারা থেকেই আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি, কিন্তু আপনি যা করেছেন তা আমার কাছে বিস্ময়। পাল্টা আক্রমণে না গিয়ে ওই অবস্থায় নিজেকে রক্ষার কথা আমি কল্পনাই করতে পারি না। একটু থামল লুজি, থেমেই আবার বলে উঠল, প্লিজ আপনি বলবেন। কি, কোন ধারায় আপনি যুদ্ধটা করেছেন? হাসল আহমদ মুসা, বলল, কোনো ধারার কোনো ধরনের ট্রেনিং আমার নেই। তবে আমার মনে হয়েছিল ওরা লড়াই করছিল মাস্টার ডং উদ্ভাবিত বাংগুয়া ঝ্যাংয়ের 8 ডায়াগ্রাম পাম স্টাইলে এবং ওয়াংফি হ্যাঙ্গায়ের টাইট মুভমেন্ট ও বেপরোয়া আক্রমণ স্টাইলে। আর আমি আত্মরক্ষা করছিলাম তাও চির বিটিং অ্যাকশন বাই ইনঅ্যাকশন স্টাইলে এবং সুযোগমতো জিঙ্গি কুয়ানের স্ট্রেইট ফরওয়ার্ড কুইক অ্যাটাক স্টাইলের মাধ্যমে। তবে শাওলিন মার্শাল আর্টের ফিজিক্যাল অ্যাকশন এবং মেন্টাল অ্যাকশনের সম্পর্কই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসিক শক্তি শারীরিক শক্তির উৎস ও পরিচালক, এটাই মূল কথা বলে আমি মনে করি। স্তম্ভিত লুঝি পলকহীন চোখে তাকিয়েছিল আহমদ মুসার দিকে। ধীরে ধীরে তার পলকহীন চোখ মুগ্ধতায় উজ্জ্বল হয়ে উঠল। বলল, চমৎকার মিস্টার আহমদ। আপনি চীনের 4000 বছরের মার্শাল আর্টকে বলা যায় 4টি বাক্যে সুন্দরভাবে তুলে এনেছেন। আপনি বলেছেন মার্শাল আর্টের ট্রেনিং আপনি কারো কাছে নেননি। মেয়ার প্রয়োজন কি? যিনি মার্শাল আর্টের অন্তরাত্মায় পৌঁছে গেছেন তার তো হাত পায়ের ট্রেনিং মেয়ার দরকার নেই। কিন্তু স্যার, আমি বুঝতে পারছি না, আপনি শাওলিন ধারায় মন ও দেহের শক্তির মিলন কিভাবে ঘটালেন? মানে আমি বলতে চাচ্ছি, মনোসমীক্ষণের মাধ্যমে মনের শক্তিকে দেহের কোনো অঙ্গের উপর কেন্দ্রীভূত করার জটিল কাজ কিভাবে আপনি নিজে নিজে রপ্ত করলেন? আমি মুসলিম। দৈনিক 5 বার নামাজ বা প্রার্থনার মাধ্যমে মনঃসমীক্ষণ বা মনের একাগ্রতা ট্রেনিং আমাদের হয়েছে। আমাদের স্রষ্টা, প্রতিপালক এবং প্রত্যাবর্তন স্থল আল্লাহর প্রতি একাগ্র হতে হয় আমাদের নামাজের সময়। দৃশ্যমানের চেয়ে অদৃশ্যমানের প্রতি মনঃসমীক্ষণ করতে হলে এর জন্য অনেক বেশি মানসিক ও একাগ্রতার প্রয়োজন হয়। এই কঠিন কাজ আমাদের নিয়মিত করতে হয় বলে দৃশ্যমান আমাদের কোনো অঙ্গের উপর মনের শক্তিকে কেন্দ্রীভূত করা আমাদের জন্য অনেক সহজ, বলল আহমদ। সব ধর্মের প্রার্থনায় মনঃসমীক্ষণ আছে। আমিও তো প্রার্থনা করি, কিন্তু এই ফল তো পাইনি, বলল লুজি। তার মুখ জুড়ে উচ্ছ্বাস ও ঔজ্জ্বল্যের প্রস্রবণ। মনঃসমীক্ষণের সাথে অনেক বিষয় জড়িত। আপনাদের তাও কনফিউজিও কোনো ধর্মই সুস্পষ্ট একত্ববাদী ধর্ম নয়। মনঃসমীক্ষণের জন্যে মনের এককেন্দ্রিকতা ও লক্ষ্যের এককেন্দ্রিকতা দুই জরুরি, বলল আহমদ মুসা। এই জটিল বিষয়ের ভেতরে প্রবেশ আমার কাজ নয়। আরেকটা কৌতূহল আমার। মেডিকেল ক্যালকুলেশন মিথ্যা করে দিয়ে 12 ঘণ্টারও কম সময়ে আপনি সংজ্ঞা ফিরে পেয়েছেন। ডাক্তার ম্যাডাম বললেন আপনার মানসিক শক্তির বলেই এই অবিশ্বাস্য ঘটনা ঘটতে পেরেছে। আমারও তাই মনে হচ্ছে। এ সম্পর্কে আপনি একটু বলুন, লুজি বলল, তার মুখে স্বচ্ছ এক টুকরো হাসি। ডাক্তার ম্যাডাম যা বলেছেন তা চিকিৎসা বিজ্ঞানের ভাষা, কিন্তু আমি এ বিষয়ে বলতে পারব না। তবে এটা জানি, মানসিক শক্তি, সাহস নিশ্চিন্ত শরীরকে সুস্থ রাখে, সুস্থ করে তুলতে পারে মানুষকে, বলল আহমদ মুসা। হ্যাঁ, এটা অনেকেই বলেন। আমিও কিছুটা জানি। কাজটা সহজ নয়। আশঙ্কা, অস্বস্তি, অস্থিরতা মনকে যেভাবে চারদিক থেকে চেপে ধরে তা থেকে মুক্তি পাওয়া যায় না। কোনো আদেশ উপদেশও কাজ করে না। মনের শক্তি, সাহস তো স্বয়ংক্রিয় নয়, লুচি বলল।
স্বয়ংক্রিয় নয়, কিন্তু সক্রিয় করা ও সক্রিয় রাখার পথ আছে, বলল আহমদ মুসা। কিভাবে? উপদেশ, আদেশ, অনুরোধ কিছুই তো কাজ করে না, লুচি বলল। কারো আদেশ, উপদেশ, অনুরোধ নয়, আল্লাহ মানে স্রষ্টার উপর নিখাদ নির্ভরতা মনকে নিশ্চিন্ত, নির্ভার, পরিতৃপ্ত করে, যা দেহের প্রতিটি কোষ, অণুপরমাণুকে পূর্ণ সুস্থ, সজীব, সবল করে তোলে। দেহের কোষ, অণুপরমাণু যখন সুস্থ, সজীব, সরব হয়, তখন রোগ আর থাকার আশ্রয় পায় না, বলল আহমদ মুসা। তাহলে দেখা যাচ্ছে স্রষ্টার উপর নির্ভরতাই মন ও শরীরকে সুস্থ করে তোলে এবং রোগ থেকে নিরাময় লাভ হয়। তাহলে তো? আহমদ মুসা লুচির কথার মাঝখানেই বলে উঠল, শর্ত একটাই, যদি আল্লাহ মানে স্রষ্টার অন্য কোনো ইচ্ছা না থাকে এবং যদি মানুষ আল্লাহর দেয়া সুযোগকে অবহেলা না করে। লুজির ঠোঁটে হাসি ফুটে উঠল, বলল, শর্ত কিন্তু দুইটা হল। কিন্তু এক বাক্যে বলেছি, বলল আহমদ মুসা। লুজি এবার সশব্দে হেসে উঠল, বলল, দেখছি আপনি কথারও রাজা। যাক, এক বাক্যে বলা দুই শর্তের কোনোটাই আমি বুঝিনি। স্রষ্টার অন্য কোনো ইচ্ছা কি? আল্লাহর দেয়া সুযোগ অবহেলা বলতে কি বুঝাচ্ছেন? দেখুন, আল্লাহ শুধু স্রষ্টা নন, তিনি প্রতিপালকও। যাদের তিনি প্রতিপালন করেন তাদের কল্যাণ কিসে, অকল্যাণ কিসে তা জানেন এবং সেই অনুসারে তিনি প্রোগ্রামও করেন। মানুষের রোগশোক মানুষের কোনো বৃহত্তর কল্যাণের জন্যেও হতে পারে, আবার তার দেহের কোনো প্রয়োজনকে জানান দেবার জন্যেও হতে পারে। যেমন, ধন্যবাদ স্যার, বুঝেছি। যেমন, রোগ দেহের ঘাটতিগুলোকে সামনে নিয়ে আসে যাতে তা পূরণের ব্যবস্থা হয়। এখন দ্বিতীয় শর্তটা বলুন, বলল লুজি, তার মুখ আনন্দে উজ্জ্বল। আল্লাহ দুনিয়াতে শুধু রোগ দেননি, তার ওষুধও দিয়েছেন। তিনি চান মানুষ তার সন্ধান করুক এবং গ্রহণ করুক। আল্লাহর দেয়া এ সুযোগকে অবহেলা করা যাবে না, আহমদ মুসা বলল। আবার হেসে উঠল লুচি, বলল, তাহলে রোগ নিরাময়ের কৃতিত্বটা কাকে দেব, স্রষ্টাকে না ওষুধকে? ওষুধ আল্লাহরই দেয়া, বলল আহমদ মুসা। বুঝলাম, প্রশ্ন কিন্তু তবু থেকে যাচ্ছে। স্রষ্টার দেয়া ওষুধে রোগ সারবে, তাহলে মনের শক্তির ভূমিকা রইল কোথায়? লুচি বলল, এবার তার মুখ গম্ভীর। হাসল আহমদ মুসা, বলল, ভূমিকা যে আছে, আপনারাই তো তার সাক্ষী ছিলেন। ওষুধের সংজ্ঞা ফেরা তো ৭২ ঘণ্টার পরে বা কিছু আগে, কিন্তু মনের শক্তি যোগ হওয়ায় সংজ্ঞা ফিরেছে ১২ ঘণ্টারও কম সময়ে। মনের শক্তি দেহকে সুস্থ থাকতে, সুস্থ হতে আর ওষুধকে নিরাময় করতে সাহায্য করেছে। ধন্যবাদ। একটা নতুন চিন্তার খোরাক আপনি দিলেন। যদিও আমাদের মার্শাল আর্ট মনের শক্তিকে খুব বেশি গুরুত্ব দেয়, তবু এ নিয়ে গভীরভাবে ভাববার কোনো অবলম্বন আমার ছিল না। কথা শেষ করেই লুজি আবার বলল, আপনার ওষুধ খাবার সময় হয়েছে। এটা বলেই সে উঠে দাঁড়াল। আহমদ মুসার পেছনে গিয়ে দাঁড়াল। পাশ থেকে একটা বালিশ নিয়ে আহমদ মুসার মাথা বালিশের সাথে সেট করে দিয়ে বলল, আপনাকে বালিশে হেলান দিয়ে আরেকটু উঁচু হতে হবে, বলে আহমদ মুসার 2 ঘাড়ের নিচ দিয়ে 2টি হাত ঢুকাতে যাচ্ছিল। আমি নিজেই আর একটু উঁচু হয়ে হেলান দিতে পারব, বলে উঠল আহমদ মুসা। না, তা হবে না। আপনি 2 হাতে ভর দিয়ে মাথাসহ সামনের দিকটা উঁচু করতে গেলে মাথায় চোট লাগবে। ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই কাজ করতে হবে, বলে আহমদ মুসার আপত্তি না শুনে তার ঘাড়ের নিচ দিয়ে 2 হাত কোমর পর্যন্ত নামিয়ে আহমদ মুসার মাথার ভারটা 2 বাহুর উপর নিয়ে বালিশের উপর উঁচু করে শুইয়ে দিল। এরপর অর্ধশোয়া আহমদ মুসাকে ওষুধ খাইয়ে দিল লুজি। অনেকক্ষণ এভাবে শুয়ে থাকার পর আরাম পেল আহমদ মুসা। ধন্যবাদ ম্যাডাম লুজি, আপনাকে বিরাট কষ্টের মধ্যে ফেলেছি, বলল আহমদ মুসা। যদি বলি জীবনে যে আনন্দ পাইনি, সেই আনন্দ আমি পেয়েছি। আপনি যদি এমন সুযোগ পেতেন তাহলে বুঝতেন আমার আনন্দ সম্পর্কে, লুজি বলল, তার কণ্ঠ শান্ত, গম্ভীর। সেদিনের ঘটনা আমাকে কিছু বলেননি। আপনি তো একা ছিলেন। ওদের 7 জন মরল কিভাবে, বলল আহমদ মুসা। ওরা দুর্ধর্ষ, বেপরোয়া। ওদের একজন বেঁচে থাকলেও আপনাকে আনতে পারতাম না। তাছাড়া ওদের কেউ বেঁচে গেলে আমার বিপদ হতো, লুচি বলল। তাহলে ওরা আপনাকে চিনেছিল, বলল আহমদ মুসা। আমার মুখ ওরা দেখতে পায়নি, কিন্তু আমি এই বাড়ি থেকে গিয়েছি এটা তারা হয়তো দেখেছে। না দেখলেও আন্দাজ করে নিতে পারে, আর আমার কণ্ঠ ওরা শুনেছিল, লুচি বলল। ওরা কে বা কারা, আপনি কি তা বুঝতে পারছেন, বলল আহমদ মুসা। আপনি যেটুকু বলেছেন তার বেশি নয়, পত্রিকাও তেমন কিছু লেখেনি, লুচি বলল। ডাক্তার ডাকে ওরা কোথায় যে রাখল? এ শহরে এখনও কি উনি থাকতে পারেন, বলল আহমদ মুসা। বলা মুশকিল,
তবে ওদের এই নিহত হওয়ার ঘটনার পর তাকে জিবেরাতে রাখবে বলে মনে হয় না, লুচি বলল। আমি নিশ্চয়ই 2-3 দিনের মধ্যে উঠে দাঁড়াতে পারব, বলল আহমদ মুসা। 2-3 দিন? কি বলেন? ডাক্তার বলেছেন কমপক্ষে 8 দিনের আগে আপনাকে উঠে দাঁড়াতে দেয়া যাবে না, আর চলাফেরা করতে 15 দিন লাগবে। আপনি বলেই 15 দিন, অন্য লোকের ক্ষেত্রে 1 মাসের আগে এটা ভাবাই যেত না, লুচি বলল। সিদ্ধান্তটা ভবিষ্যতের জন্য ভোলা থাকো, দেখা যাক শরীর কি বলে। একটু থেমেই আহমদ মুসা আবার বলল, আচ্ছা ম্যাডাম লুঝি, ডাক্তার ডা সম্পর্কে পত্রিকাগুলো কি লিখেছে? কিছুই লেখেনি মিস্টার আহমদ, বলল লুঝি। তার মানে কিডন্যাপ হওয়ার কথা লেখেনি? দ্রুত কণ্ঠে বলল আহমদ মুসা। কিছুই লেখেনি। সম্ভবত সরকারের নির্দেশে পত্রিকা ও অন্যান্য মিডিয়া এ ঘটনা চেপে গেছে, লুঝি বলল। কেন সরকার এ ঘটনা চেপে যাবে বলতে পারেন? বলল আহমদ মুসা। আমার মনে হয় পাবলিক প্রতিক্রিয়া এড়াবার জন্যে, লুঝি বলল। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, অল্প দূরে সেন্টার টেবিলে রাখা লুঝির মোবাইল বেজে উঠল। মাফ করবেন, বলে দ্রুত গিয়ে মোবাইল তুলে নিল। মোবাইলের স্ক্রিন দেখে চোখ উজ্জ্বল হয়ে উঠল লুঝির। আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, আমার বাবা। গুড মর্নিং বাবা। বাবা তুমি কেমন আছো? কোথায় তুমি এখন? বেইজিংয়ে? পার্টি মিটিং চলছে? এরপর দীর্ঘক্ষণ লুঝি ওপ্রান্ত থেকে বলা তার বাবার কথা শুনল। ধীরে ধীরে লুঝির মুখ বিষণ্ণ হয়ে গেল। একসময় সে বলে উঠল, বাবা এদের সম্পর্কে জানি না, হয়তো তুমি জানো ডাক্তারদা কিডন্যাপ হয়েছেন। আমি দেখেছি একটা গ্যাং প্লেন হাইজ্যাক করে ডাক্তারডাকে কিডন্যাপ করতে চেষ্টা করেছিল। মনে হয় ওরাই ডাক্তারডাকে আবার কিডন্যাপ করেছে। ওপার থেকে বলা বাবার কথা শুনে আবার লুজি বলল, ঠিক আছে বাবা, বিষয়টা আমি দেখছি। তবে একটা কথা শোনো, কিডন্যাপারদের রুট যারা মনিটর করেছে তাদের একজন সেনা অফিসার বলেছেন কিডন্যাপরা ডাক্তার ডাকে নিয়ে জিবোর দিকে যাচ্ছে। তারপরেই হত্যাকাণ্ড ঘটেছে জিবোতে। সুতরাং 2 ঘটনা জড়িয়ে পড়েছে কিনা? আবার শুনল তার বাবার কথা। ধীরে ধীরে তার মুখ উদ্বেগে ছেয়ে গেল। বলল, আমি সতর্ক আছি, আমি দেখছি বাবা। লুজি মুখের কাছ থেকে মোবাইল সরিয়ে নিল। কথা শেষ হলেও মোবাইলটা হাতে নিয়ে মুখ নিচু করে বসেছিল। তার চোখে মুখে উদ্বিগ্ন বিব্রত ভাব। আহমদ মুসা ইচ্ছা করে না শুনলেও লুজির সব কথাই তার কানে গিয়েছিল। জিবোর 7 হত্যার ঘটনা এবং ডাক্তার ডাকে নিয়েই যে কথা হচ্ছিল তা আহমদ মুসা বুঝেছে। এসব বিষয় নিয়ে মেয়ে বাবার মধ্যে মতানৈক্য ঘটেছে এবং লুজি যে তার বাবার কথা পছন্দ করেনি তাও স্পষ্ট হয়েছে আহমদ মুসার কাছে। আহমদ মুসা কিছু বলল না। লুজি একসময় মুখ তুলল, তাকালো আহমদ মুসার দিকে। উঠে দাঁড়াল সে। আহমদ মুসার বেডের এক প্রান্তে এসে বসল লুজি। বলল, মিস্টার আহমদ, আমার বাবা গতকালকে 7 হত্যার সব ঘটনা জেনেছেন। মনে হয় জিবো থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। একটু থামল লুজি। এই সুযোগে আহমদ মুসা লুজিকে প্রশ্ন করল, ম্যাডাম লুজি, আপনার বাবা সম্পর্কে কিন্তু আমাকে কিছু বলেননি। হ্যাঁ ঠিক তাই, বলিনি, কিন্তু এখন বলছি। একটু দম নিল সে। রুমাল দিয়ে চোখ মুখ মুছল। চাইল একবার আহমদ মুসার দিকে। শুরু করল, আমার বাবা কিন শি হুয়াং। তিনি রাজনীতিক। স্যান্ডং প্রদেশ কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। চীনের প্রাচীন ইতিহাস বিভাগের পরিচালনা তার দায়িত্ব। সবচেয়ে বড় কথা হল, আমার বাবা চীনের প্রথম লেজেন্ডারি ডেমিগড, সবকিছুর অধিকর্তা কিন শি হুয়াংয়ের বংশধর বলে বিশ্বাস করা হয়। বাবার নামকরণ তার নাম অনুসারেই করা হয়েছে। আজ তিনি বেজিংয়ে পার্টির একটা মিটিংয়ে আছেন। খুশি হলাম ম্যাডাম লুঝি, আপনার বাবা তো সব দিক দিয়েই চীনের একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি, বলল আহমদ মুসা। ধন্যবাদ, কিন্তু বাবা এখন যা বললেন তা ধন্যবাদ বাবার মতো নয়। আমি সত্যিই উদ্বিগ্ন, লুঝি বলল। উদ্বেগ কোনো ফল দেবে না, ক্ষতিই করবে। আমি কি জানতে পারি উনি কি বলেছেন? বলল আহমদ মুসা। বাবা সেই 7 জনের হত্যাকারী ও আহত লোকটি যাতে ধরা পড়ে সেজন্য তিনি ওই পক্ষকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছেন। আমার কোনো যুক্তিই তিনি শোনেননি। একটু থেমেই বলল আবার লুঝি, আমি বিস্মিত হচ্ছি এজন্য যে বাবা এই ধরনের আদেশ ও কঠোর স্বরে আমার সাথে কখনো কথা বলেননি, লুঝি বলল।
ভাবছিল আহমদ মুসা। উত্তর দিতে একটু সময় নিল। বলল, আপনাকে তিনি কিছু প্রশ্ন করেছিলেন কি? আমাদের বাড়ির পাশেই যে সাংঘাতিক ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমি জানি কি না। প্রথমেই এ প্রশ্নের জবাব এড়িয়ে আমি বাবাকে অন্য প্রশ্ন করেছি। লুজি বলল, আপনার বাবা আর কি বলেছেন? বলল আহমদ মুসা। আহত ব্যক্তি এবং 7 জনের হত্যাকারী এই শহরেই আছে। সব ধরনের অনুসন্ধানে নাকি প্রমাণ হয়েছে তারা শহরের বাইরে যায়নি। বিশেষ করে এই এলাকাতেই আছে বলে তাদের ধারণা। তিনি বলেছেন 7 জনের হত্যাকারী হয়তো তাৎক্ষণিক অবস্থায় পাল্টা ব্যবস্থা হিসাবে ওই কাজ করেছে, কিন্তু আহত লোকটি খুবই বিপজ্জনক। তাকে পেতেই হবে। যে সাহায্যই তারা চায় আমাকে দিতে বলেছেন। লুঝি বলল, কণ্ঠ শুকনো। কাঁপছে তার গলা। আপনার সাহায্যকে উনি জরুরি মনে করছেন কেন? পুলিশকে বললেই তো তারা সব কাজ করে দিতে পারে। আপনার বাবা তো সরকারি লোক, বলল আহমদ মুসা। পুলিশের মতো কাজ করছে, আর এরা নিজেদের মতো করে কাজ করতে চায়, বাবা বলেছেন। লুঝি বলল, নিশ্চয়ই কিডন্যাপার পক্ষ কারো মাধ্যমে আপনার বাবাকে বুঝিয়েছে। রাজনীতিকদেরকে তো অনেকের কথা শুনতে হয়, মানতে হয়, বলল আহমদ মুসা। কিন্তু বাবা এমনভাবে কথা বলেছেন যেন এটা তার কাজ, তারই সমস্যা। তিনি অন্য কারো প্রয়োজনে আমাকে নির্দেশ দেবেন, এটা অবিশ্বাস্য, লুঝি বলল। ঘটনার কতটা আপনার বাবা জানতে পেরেছেন এটা একটা বড় বিষয়। আচ্ছা ম্যাডাম লুঝি, আমাকে উদ্ধার করে কিভাবে এখানে আনলেন? বলল আহমদ মুসা। ওখানে দাঁড়ানো ওদের গাড়িতে তুলে সোজা পথে না এসে এ পথ সে পথ ঘুরে আমাদের বাড়িতে এনেছি, লুঝি বলল। তখন তো দিন ছিল, আপনার বাড়ির সবাই তো দেখেছে, বলল আহমদ মুসা। আমাদের বাড়িতে আমার জন্য এই অংশটা আলাদা। গেট দিয়ে ঢোকার পর আমার অংশে আমার জন্য ভিন্ন পথ ও ভিন্ন গাড়ি বারান্দা আছে। গেট দিয়ে ঢোকার সময় 2 জন গেটম্যানই শুধু আমাকে আপনাকে দেখেছে। বাড়ির অন্য কোনো কর্মকর্তা কর্মচারী আমাকে আপনাকে দেখেনি, লুঝি বলল। আপনার বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা কোথায় কোথায় আছে? চমকে ওঠে মুখ তুলল লুঝি। তার চোখে বিব্রত দৃষ্টি। বলল, সর্বত্র রয়েছে। তবে প্রাইভেট ঘরগুলোর সিসিটিভি ঘর যার বা যাদের তাদের হাতে থাকে। তারা বন্ধও রাখতে পারে, চালু রাখতে পারে, লুঝি বলল। আপনার বাবা কি গতকালের ঘটনার পর বাড়ির সিসিটিভির রেকর্ড দেখেছেন? বলল আহমদ মুসা। গতকাল থেকেই তিনি বাড়িতে নেই। গতকাল সকালে কি কাজে এসেই চলে গেছেন বেইজিংয়ের বাড়িতে। তবে না থাকলেও তিনি সিসিটিভির রেকর্ড চাইতে পারেন, সে ব্যবস্থা আছে, লুঝি বলল। চিন্তার ছায়া নামল আহমদ মুসার চোখে মুখে। সঙ্গে সঙ্গে কিছু বলল আহমদ মুসা। লুঝি কথা বলল, আপনি কি ভাবছেন বাবা সিসিটিভির কপি নিয়েছেন? আমাকে না বলে বাবা এতদূর যাবেন বলে মনে হয় না। সিসিটিভির রেকর্ড অন্য কেউ তো নিতে পারেন, বলল আহমদ মুসা। বিস্ময়ে লুজির চোখ ছানা বড়ার মতো হয়ে উঠল। আমি দিকটা তো ভেবে দেখিনি। কিন্তু আমাদের বাড়ির লোকরা বা অন্য কোনো লোক এই বিশ্বাসঘাতকতা করতে পারে? পারে বলছি না, কিন্তু কিছু একটা তো ঘটেছে, বলল আহমদ মুসা। লুঝি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার মোবাইল বেজে উঠল। মোবাইল মুখের কাছে তুলে ধরল লুঝি। গুড মর্নিং ডাক্তার ম্যাডাম, উল্লসিত কণ্ঠে বলল লুঝি। কথা বলল লুঝি ডাক্তার ম্যাডামের সাথে। 2-একটা হা না ছাড়া কোনো কথা বলল না লুঝি, শুধু শুনলই। শুনতে শুনতে উদ্বেগে যেন কাঠ হয়ে উঠল লুঝির মুখ। অবশেষে আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ ডক্টর ম্যাডাম বলে মোবাইলের কল অফ করে দিল। আহমদ মুসা লুঝির মুখ দেখেই বুঝল বড় কিছু দুঃসংবাদ সে পেয়েছে। আহমদ মুসা উন্মুখ হয়ে অপেক্ষা করছিল শোনার জন্যে। মোবাইলের কল অফ করেই মোবাইলটা বিছানার উপর ফেলে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল আহমদ মুসাকে উদ্দেশ্য করে, এখনই এ বাড়ি আমাদের ছাড়তে হবে মিস্টার আহমদ। কি হয়েছে বলুন? শান্ত কণ্ঠে বলল আহমদ মুসা। লুঝি তাকাল আহমদ মুসার দিকে, বলল, ওরা এ বাড়িতে আসছে, সার্চ করবে এ বাড়ি। ডাক্তার মিং হওয়া এটা জানলেন কি করে? বলল আহমদ মুসা। ডাক্তার মিং এখানে গতকাল থেকে কয়েকবার এসেছেন, এটাও ধরা পড়েছে। ওর বাড়ির কর্মচারীর মাধ্যমেই এটা লিক হয়েছে, লুঝি বলল। বুঝেছি। আপনার আব্বা ওদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন এবং আপনাকেও সহযোগিতা করতে বলেছেন। আপনার কথা ঠিক। এখনই আমাদের এ বাড়ি ছাড়তে হবে। আহমদ মুসা একটু থামল, শুরু করল আবার। ম্যাডাম লুঝি, আপনি উদ্বিগ্ন হবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আহমদ মুসার কণ্ঠে শান্ত সুর এবং মুখে হাসি। বিস্ময় লুঝির চোখে মুখে।
বলল, আপনি হাসছেন? সবকিছু ঠিক হয়ে যাবে কিভাবে? আহমদ মুসা উঠে বসল। লুঝি ছুটে এলো, বলল, উঠবেন, উঠবেন না, ব্লিডিং শুরু হয়ে যাবে। ডাক্তার নিষেধ করেছেন অন্তত 3 দিন একা না উঠতে। আহমদ মুসা হাসল, বলল, ডাক্তারের কথা, শান্তির সময়ের জন্যে। এখন সে সময় নয়। আমি এখনই বেরুব, মাথায় দেয়ার মতো একটা ক্যাপ চাই, যা দিয়ে ব্যান্ডেজ ঢাকা যাবে। আহমদ মুসা উঠে দাঁড়াল। বিস্ময়ে হাঁ হয়ে গেছে লুঝি। ছুটে এসে ধরল আহমদ মুসাকে, বলল, সর্বনাশ, আপনি কি করছেন? বিরাট ক্ষতি হয়ে যাবে আপনার। না দাঁড়ালে আরও বড় ক্ষতি হয়ে যাবে। আমি ধরা পড়লে ক্ষতি নেই, কিন্তু আপনি ধরা পড়লে বিরাট ক্ষতি হয়ে যাবে, বলল আহমদ মুসা। আমি জানি, আমি সে কথাই ভাবছি। আপনাকে নিয়েই আমি বেরুব। সে চিন্তা আমি করে ফেলেছি, লুঝি বলল। না ম্যাডাম, আপনার যাওয়া হবে না। আপনি বাড়িতে না থাকলে সবকিছুই ওদের কাছে ধরা পড়ে যাবে। ওরা, এমনকি আপনার বাবাও নিশ্চিত হবেন আপনি ঘটনার সাথে জড়িত এবং আমাকে আপনি সরিয়ে নিয়ে গেছেন। আপনার বাবা তাদের সহযোগিতা করতে বলেছেন। এই অবস্থায় এই সময়ে আপনি বাড়ি ছাড়তে পারেন না, বলল আহমদ মুসা। যদি এখন আপনাকে চলেই যেতে হয়, তাহলে আমাকে আপনার সাথে যেতে হবে। আমি আপনাকে একা কিছুতেই ছাড়ব না, লুঝি বলল। একজন অতিথির প্রতি আপনার দায়িত্বের কথা বলছেন, কিন্তু পিতার প্রতি, পিতার সম্মানের প্রতি, পরিবারের প্রতি এবং অবশ্যই আপনার নিজের প্রতি দায়িত্বের কথা ভাবছেন না। আমি এটা হতে দিতে পারি না। আপনার যদি এটাই শেষ কথা হয়, তাহলে আমারও শেষ কথা শুনুন। আমিও এখান থেকে চলে যাচ্ছি না, বলল আহমদ মুসা। লুঝি তাকালো পরিপূর্ণ দৃষ্টিতে আহমদ মুসার দিকে। পল পল করে সময় বয়ে চলল। লুঝির পলকহীন চোখ আহমদ মুসার উপর নিবদ্ধ। ধীরে ধীরে তার চোখ দুটি ভারী হয়ে উঠল। তার দু চোখের কোণায় এসে জমা হল অশ্রু। বলল, মিস্টার আহমদ, আপনার জীবন বিপন্ন। আপনি ভালো করেই জানেন, প্লেন থেকে শুরু করে এ পর্যন্ত যা ঘটেছে তাতে আপনাকে দেখা মাত্র তারা হত্যা করতে পারে। এই সময় আমার বাবা, আমার পরিবার, আমার নিরাপত্তা এবং আমাদের সম্পর্কের কথা ভাবছেন আপনি? লুঝির গলা ভারী হয়ে উঠেছে। আমার জীবন ওদের হাতে নয়, আমার স্রষ্টার হাতে। সুতরাং মৃত্যুর ভয় আমি করি না। এই মুহূর্তে সবার জন্য যা ভালো আমি সেটাই বলেছি ম্যাডাম লুঝি। লুঝি ভাবছিল। বলল, আমি আপনার কথা মেনে নিলাম স্যার, তবে এরপর আমি যা বলবো সেটাই হবে। লুঝি একটু থেমেই আবার বলল, আমাদের বাড়ি থেকে বেরোবার একটা গোপন পথ আছে। সে পথে আমার সেক্রেটারি চাউজিং আপনাকে নিয়ে যাবে। এখান থেকে কিছু দূরে পাহাড়ের উপর আমার নিজস্ব একটা ডুপ্লেক্স আছে। এর খবর আমি ও আমার সেক্রেটারি ছাড়া আর কেউ জানে না, আর ওখানেই আপনি থাকবেন। ধন্যবাদ ম্যাডাম লুঝি, আপনার কথাও আমি মেনে নিলাম, বলল আহমদ মুসা। আমার আরও একটা কথা আপনাকে মানতে হবে, সেটা হল আমাকে ম্যাডাম এবং আপনি কোনোটাই বলা যাবে না। কথা শেষ করেই আহমদ মুসাকে কিছু বলার সুযোগ না দিয়ে ডাকল তার সেক্রেটারি চাওঝিংকে। চাওঝিং প্রবেশ করল ঘরে। চাওঝিংকে দেখিয়ে লুঝি আহমদ মুসাকে বলল, আমার প্রিয় সেক্রেটারি চাওঝিং, মঙ্গোলিয়ার মেয়ে। চাওঝিংয়ের দিকে তাকিয়ে লুঝি বলল, আমার এই অতিথিকে তুমি জানো। তুমি একে পাহাড়ে আমার ডুপ্লেক্সে নিয়ে যাবে। আমি না যাওয়া পর্যন্ত তুমি থাকবে সেখানে। আমার অতিথির সব নিরাপত্তার দায়িত্ব তোমার। চাওঝিং মেয়েটি মাথা নেড়ে লুজির কথায় সায় দিল। লুজি বলল আবার, চাওঝিং, তৈরি হয়ে নাও, এখনই বেরুতে হবে। লুজি চলে গেল। লুজি পাশের ঘরে গিয়ে একটা সাইড ব্যাগ নিয়ে আলমারির দিকে এগোল। আহমদ মুসা ওয়াশরুম থেকে এসে সোফায় বসে দুরাকাত নামাজ পড়ল। নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখল একটা ব্যাগ হাতে লুজি দাঁড়িয়ে। তার মুখ ভারী, চোখ নিচু। ঘরে প্রবেশ করল চাওঝিং। বলল, আমি প্রস্তুত ম্যাডাম। লুজি ব্যাগটা নিয়ে এগোল চাওঝিংয়ের দিকে। ব্যাগটা চাওঝিংয়ের হাতে তুলে দিয়ে বলল, এতে ওর কাপড় ও ওষুধ আছে। তাকে সময় মতো ওষুধ খাওয়াবে। আর কিছু বিষয় লিখে দিয়েছি, সে অনুসারে কাজ করবে। চাওঝিংকে নির্দেশ দিয়ে আহমদ মুসার সামনে গিয়ে দাঁড়াল লুজি। পকেট থেকে একটা রিভলভার বের করে আহমদ মুসার হাতে তুলে দিল। বলল, জানি আপনার কাছে কোনো অস্ত্র নেই। এরকম একটা অস্ত্র আপনার কাছে থাকা দরকার। ভাববেন না এটা আমার লাইসেন্স করা অস্ত্র, অন্য নামে। আমার অনুরোধ, ঔষধ ঠিকমতো খাবেন। ডাক্তারের সব পরামর্শ মেনে চলবেন। ধন্যবাদ ম্যাডাম লু। আহমদ মুসাকে তার কথার মাঝখানে থামিয়ে দিয়ে লুজি বলল,
প্লিজ ম্যাডাম না, শুধুই লুঝি বলবেন। বলল লুঝি। আচ্ছা লুজি, তুমি তো আমার জন্য অনেক করেছ, বলল আহমদ মুসা। লুঝি কোনো কথায় কান না দিয়ে কয়েক ধাপ পিছিয়ে গিয়ে বলল, আসুন দেখি আপনি কতটা হাঁটতে পারেন। আহমদ মুসা হাঁটতে লাগল একদম স্বাভাবিক অবস্থার মতো। ধন্যবাদ স্যার, আপনি সত্যি একজন ভিন্ন মানুষ। একটু থেমেই হাঁটতে শুরু করে লুঝি। আবার বলল, আসুন আপনাদের গোপন পথটা পার করে দিয়ে আসি। হাঁটতে লাগল তিনজন। সামনে লুঝি, মাঝখানে আহমদ মুসা এবং শেষে চাওঝিং।